রাত প্রায় 12টার কাছাকাছি। আমাবস্যার নিকষ আলো অন্ধকারে আকাশ জুড়ে একটা নক্ষত্র ছিটে ফোটাও যেন নাই সেখানে। প্রকৃতি জুড়ে বইছে হিমশীতল বাতাস। নিস্তব্ধ নীরবতার মাঝে সমুদ্রের গর্জন বারবার জানান দিচ্ছে নিজের প্রগাঢ় অস্তিত্বের। সমুদ্রের বালুময় তোরে অনেকগুলো কাঠের সাহায্যে আগুন প্রজ্বলিত করছে ইরিশ, তার মুখে অভিব্যক্ত রুক্ষ। কিছুক্ষণ পর পর আর চোখে তাকাচ্ছে বড় একটি গাছের সাথে হেলান দিয়ে বসে থাকা শ্বেতার দিকে। মেয়েটা এখনো অচেতন অবস্থায় পড়ে রয়েছে, অথচ এরই মধ্যরাতে মেয়েটাকে এভাবে জোর করে প্রকৃতি সান্নিধ্য নিয়ে আসা সে মোটেও অনুতপ্ত নয়। কিছুক্ষণের মাঝে সে তার জ্ঞান ফিরে এলো। চোখ পিটপিট করে তাকাতে নিজেকে বেশ দুর্বল অনুভব করলো তার। চারিদিকে তাকে কোথায় আছে প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়তে প্রচণ্ড হকচকে উঠল সে। এরিসের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে, অথচ এরিস এইসব দেখেও নির্বিকার। শ্বেতা এক মুহূর্তের জন্য সব ভয় ডর ভুলে চেঁচিয়ে বলে উঠল, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন আপনি? কি চাই আপনার? তোমাকে। শ্বেতা এই মুহূর্তে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছে। ঘাবড়ানো থেকে জন্ম নিল এক গাধা দুঃসাহস। সে তড়িঘড়ি করে এরিসের কাছে ছুটতে নিলে টের পেল তার হাত গাছের সাথে বাঁধা। নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল সে। চিৎকার করে বলতে লাগলো, আমাকে বেঁধে রেখেছেন কেন? ছাড়ুন বলছি আমায়। ছাড়ার জন্য তো তোমাকে এখানে নিয়ে আসিনি। তাহলে কেন এনেছেন? এরিস কোনো উত্তর দিল না। সে তা আরও চেঁচামেচি করতে নিলে এরিস রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো। তারপর প্রচণ্ড শীতল কণ্ঠে হিসিয়ে বলল, স স স একটুও চেঁচামেচি করবে না। এখানে আমি ছাড়া তোমার চেঁচামেচি শোনার জন্য আর কেউ নেই, তাই অযথা নিজের এনার্জি ওয়েস্ট করো না। তারপর কিছুটা বাঁকা হাসি দিয়ে বলল, মধ্যরাতে একা একটা ছেলেকে নিজের সামনে দেখে তোমার একটুও ভয় করছে না শ্বেতা? এরিসের ইঙ্গিতে বুঝতে পেরে শ্বেতা ভয়ে জমে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না। পুনরায় আগে সেই ভয়াতক চুপসানো মুখখানা ফিরে এলো তার। তারপর অসহায় কণ্ঠে বলল, হাতের বাঁধনটা খুলে দিন না প্লিজ, অনেক ব্যথা করছে। শ্বেতার কাতর কণ্ঠ শুনে এরিস তার হাতের বাঁধন খুলে দিল। তারপর তাকে এনে নিজের পাশে আগুনের সামনে বসালো। তার দৃষ্টি জ্বলন্ত আগুনের দিকে স্থির। শ্বেতা অস্থির স্বরে বলল, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? প্লিজ আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন। শুভ্রা, ঈশা ওরা আমাকে খুঁজে না পেলে খুব টেনশন করবে। বাবা মাকে খবর দিলে আরও বেশি ঝামেলা হয়ে যাবে। সবাই আমার ব্যাপারে কি ভাববে বলুন তো? এরিস নির্বিকার কণ্ঠেই বলল, কে কি ভাবলো আর বলল তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমার তো যাই আসে। আপনি আসলে কি উদ্দেশ্যে আমাকে এখানে নিয়ে এসেছেন বলবেন প্লিজ? এরিস হঠাৎ শ্বেতার দিকে ঘুরে তার বাহু দুটো সাকিয়ে প্রক্ষিপ্ত কণ্ঠে বলল, সব দোষ তোমার। তোমার জন্য হয়েছে সব কিছু, আর এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। শ্বেতা হতভম্ব হয়ে গেল। ভীত সন্তুষ্ট কণ্ঠেই বলল, কি দোষ করেছি আমি? কিসের জন্য আমাকে চরম মূল্য দিতে হবে? এরিস শ্বেতাকে একদম নিজের মুখের কাছাকাছি নিয়ে এলো। তাদের দুটো শরীরের দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডের। এই সে দ্রুতগতির তপ্ত স্বাদ আসে পৌঁছে শ্বেতার চোখে মুখে। দৃষ্টিজোড়া বিক্ষিপ্ত ও ভয়ে পরিপূর্ণ। এই যাতে দাঁত চেপে ফিস ফিসে স্বরে বলতে লাগলো, কেন এলে তুমি আমার জীবনে? কি জাদু করেছো আমার উপর? তুমি কি কোনো জাদুকরি? মানে? মানে, যে এরি সাহারার খান কোনোদিন কারোর ওপর দুর্বলতা অনুভব করেনি, যার কখনো কোনো পিছুটান ছিল না, তার দুর্বলতা সৃষ্টি করেছো তুমি। তার পিছুটান নামক ধ্বংস তৈরির একমাত্র কারিগর তুমি শ্বেতা মুবাশশিরা। সেটা হতভম্ব হয়ে এরিসের দিকে তাকিয়ে রইল। এরিস কি বলছে না বলছে কিছুই বুঝতে পারছে না সে। এরিস এক সময় শ্বেতাকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। ফলস্বরূপে বালুময় সমুদ্রের তরে আছড়ে পড়ল শ্বেতা। এরিস উঠে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। তারপর পুনরায় শ্বেতাকে উঠিয়ে দাঁড় করিয়ে তার নাকে নাক ঘষে কপালে কপাল ঠেকে চোখ বন্ধ করে হিসকি টেনে বলতে লাগলো, শ্বেতা, তুমি জানো না আমার ভবিষ্যৎ কি? পুরোটাই অন্ধকারাচ্ছন্ন আর অনিশ্চয়তাময়। সেই জীবনে তোমাকে না জড়ানোটাই হবে প্রকৃতি প্রকৃত প্রেমিকের বৈশিষ্ট্য। কিন্তু আমি যে প্রকৃতিক প্রেমে
কিন্তু আমি যে প্রকৃত প্রেমিক নই, আমি সেলফিশ ভিলেন যে কিনা তোমার প্রতি ভীষণভাবে অবসেট, অ্যাডিক্টেড। তোমার প্রতি ভীষণ বাজেভাবে অ্যাডিক্টেড হয়ে গেছি শ্বেতা। এই নেশা এই নেশা না আমি নিজে ছাড়তে পারবো, আর না কেউ কোনোদিন ছাড়াতে পারবে। যে কোনো পরিস্থিতিতে পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন, তোমার গন্তব্য একটাই, এরিস আহারার খান। শ্বেতা এরিসের কথাগুলো শুনে ভয়ে চমকে উঠল। এই লোকটাকে তার এখন মারাত্মক লেভেলের সাইকো লাভার মনে হচ্ছে। কি সাংঘাতিক কথাবার্তা! শ্বেতা নিজেকে ছাড়াতে গেলে এরিস তাকে আরো শক্ত করে নিজের বুকের কাছে টেনে ধরে। মাদক আসক্তের মতো সে তার শরীরে ঘিরান নিতে থাকে। এক একটা নিঃশ্বাস প্রশ্বাসে যেন সে জীবনীয় শক্তি ফিরে পাচ্ছে। সে তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিছু করার কিংবা বলার অবস্থাতে নেই সে। এই মুহূর্তে এরিসের কাজে বাধা দেওয়া মানে ভয়ঙ্কর কোনো ঘটনার সম্মুখীন হওয়া, যেটা সেটা একদমই করতে পারে না। এরিস একসময় নিজ থেকেই সে তাকে ছেড়ে দিল, উল্টো ঘুরে আকাশের দিকে নির্মিষে দৃষ্টি তাক করে রইল। প্যান্টের পকেট থেকে বিয়ারের ক্যান বের করে এক ঢোক পুরো খেয়ে ফেলো। এভাবে পরপর কয়েকটা শেষ করলো। এরপর ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো সমুদ্রের দিকে। সে তা অবাক হয়ে দেখতে লাগলো তার কাণ্ড। এর যেতে যেতে গর্জনরত সমুদ্রের জলরাশির মাঝ বরাবর হাঁটতে লাগলো। তার হাঁটু অব্দি পানি তলে চলে গেছে। সেটা দেখে ভয়ে চমকে উঠল শ্বেতা। এই লোকটা কি পাগল নাকি? সে দ্রুত সেদিকে দৌড়ে গিয়ে এরিসের পিছনে জাপটে জড়িয়ে ধরল। তাকে টেনে আনতে আনতে অস্থির কণ্ঠেই বলতে লাগলো, এসব কি করছেন কেরিস? জোয়ারের টান একবার আপনাকে সমুদ্রের গর্ভে নিয়ে যেতে পারলে আর বেঁচে ফিরতে দিবে না। এরিস কোনো কথাই বলছে না। তার চোখে মুখে কেমন একটা অস্বাভাবিক অস্থিরতার উৎকণ্ঠা বিরাজ করছে। সে তার কথাবার্তা যেন সে শুনতেই পাচ্ছে না। এই জগতেই সে নেই। স্বাভাবিক অবস্থায় এরিসকে কখন এরকম পাগলামি করতে দেখেনি শ্বেতা। অনেক কষ্ট করে টেনে টুনে এরিসকে সমুদ্রের কিনারায় আনলো শ্বেতা। এরিস টলতে টলতে হঠাৎ পায়ে হোঁচট খেয়ে পানির মাঝেই পড়ে গেল। শ্বেতা এরিসের বুকের উপর আছড়ে পড়ল। সমুদ্রের উত্তল নীল জলরাশি তাদের দুজনকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। রাতের আবছা অন্ধকারে শ্বেতার মুখ উঁচু করে এরিসের দিকে তাকালো। এরিস তার দিকে সন্মোহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এরিস হাসকি স্বরে বলল, আমাকে বাঁচিয়ে চরম ভুল করলে শ্বেতা। তোমাকে মুক্তি দেওয়ার উপায় হিসেবে নিজেকে বিলীন করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের হাতেই সেই সুযোগ খোয়ালে। এখন আর এই জীবনে আমার হাত থেকে তোমার নিস্তার নেই শ্বেতা মুবাসসিরা। শ্বেতা এরিসের কথা আগামাথা কিছুই বুঝতে পারছে না। আপাতত তার কোনো কথাকে পাত্তা দিল না শ্বেতা। শ্বেতা ব্যস্ত কণ্ঠেই বলল, এখান থেকে প্লিজ উঠুন। এভাবে বেশিক্ষণ থাকলে আপনার আমার দুজনই নিউমোনিয়া হয়ে যাবে। এরিস গম্ভীর স্বরে বলল, আর তুমি যে আমায় তুমি নামক ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত করেছ, সেটার কি হবে? এর উপশম করবে কে? শ্বেতা এরিসের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। সেই চোখ দুটিতে যেন গভীর মাদকতার অনুরক্তি লুকানো। সেই দিকে বেশিক্ষণ দৃষ্টি রাখতে পারল না শ্বেতা। এরিসকে কর্ণমতো এক প্রকার টেনে টুনে আগুনের কাছাকাছি নিয়ে আসলো সে। এরিস স্থির হতেই নিজের পরনের শার্ট খুলতে গেলে শ্বেতা ভয়ে চিৎকার দিয়ে উঠল। এরিস তার দিকে চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্বেতা আমতা আমতা করেই বলল, আপনি শার্ট খুলছেন কেন? একটু আগেই তুমি না বলছিলে পানির সংস্পর্শে বেশিক্ষণ থাকলে আমার নিউমোনিয়া হয়ে যাবে? মা- না, মানে? এরিস হঠাৎ গম্ভীর স্বরে বলল। আমাকে দেখে কি তোমার রেপিস্ট মনে হয়? সেটা তজ্জাবনে এরিসের দিকে তাকিয়ে রইল। এরিস শার্ট না খুলে শ্বেতাকে নিয়ে আগুনের ধারে বসে রইল। তারপর নির্লিপ্ত স্বরে বলল, তুমি যখন তোমার পোশাক খুলতে পারবে না, তাহলে আমি কি করে খুলতে পারি সুইটহার্ট? এটা তোমার প্রতি অন্যায় করা হয়ে যাবে না? এরিসের কথার সুইঠার সম্বোধন শুনে থ হয়ে গেল শ্বেতা। তাকে কথা বলার দ্বিতীয় কোনো সুযোগ না দিয়ে এরিস বাঁকা হেসে আবারও বলল, তবে বিয়ের পর নো চান্স। তখন তো আর এসব বিষয়ে অসুবিধা হবে না, তাই না? অ্যাটলিস্ট আমার সামনে তোমার পোশাক চেঞ্জ করতে কোনো প্রবলেম হবে না মেবি। এরিসের লাগামহীন কথাবার্তা শুনে শ্বেতার চোখ দুটো খিসে বন্ধ করে ফেলল। দুই হাত দিয়ে দুই কান চেপে ধরল। গাল দুটো
আরম্ভীম হয়ে উঠল তার, কান দিয়ে যেন গরম ধোঁয়া ছুটছে। এই লোকটা এতটা নির্লজ্জ আর ঠোঁটকাটা কি করে হতে পারলো সেটা ভেবে পায় না। হঠাৎ সেটা নজর পড়লো এরিস মাটি দিয়ে ঘর তৈরি করছে। কিছুক্ষণের মধ্যে খুব নিখুঁতভাবে নজর কাড়া ছোট্ট একটি মাটির ঘরের অবয়ব তৈরি করলো সে। তার পাশে লাভ শেপের ভেতরে লিখলো এফ্লাসেস। সেটা অভিভূত হয়ে সেগুলোই দেখতে লাগলো। কি মনে করে সে নিজেও এরিসের ঘরের পাশে ছোট্ট একটি মাটির ঘর তৈরি করলো। দুটো মাটির ঘর পাশাপাশি কি জীবন্ত আর প্রাণবন্তই না লাগছে। এরিস শ্বেতাকে নিয়ে সমুদ্রের ধারের একটা ইজি চেয়ারের মতন কাঠের বেঞ্চিতে বসিয়ে দিল। তারপর তার পায়ের কাছে বসে পড়ল নির্দ্বিধায়। তার উরুধ্বের উপরে নিচের মাথা রাখলো। সে তার সমস্ত শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। এক সম্পূর্ণ নতুন অনুভূতিতে ভরে গেল তার মন। এরিস শীতল অথচ ভারী কণ্ঠে বলতে লাগলো, জানো শ্বেতা, এই জলরাশি, এই সমুদ্র আমাকে শীতলতাময় প্রশান্তি, আবার সেই সাথে ভয়ঙ্কর যন্ত্রণাও দেয়। সে তা আনমনে জিজ্ঞাসা করলো। কেন? এরিস ভেজা কণ্ঠে বলতে লাগলো, ছোটবেলায় আপু আমার সাথে প্রচণ্ড ঝগড়া হতো। দুজনের কেউই আমাকে বুঝতে চাইতো না। আমি তখন মন খারাপ করে দাদা আর দাদিজানের সাথে সমুদ্রের ধারে চলে আসতাম। সমুদ্রের উত্তাল জলরাশি ক্ষণিক সময়ের জন্য আমার মন ভালো করে দিত। জলরাশিকে, সমুদ্রকে আমি ভীষণ ভালোবাসতাম। কিন্তু একদিন কি হলো জানো? কি? আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় শেষবারের মতো আমাকে সমুদ্রের পাড়ে নিয়ে এসেছিল। সেদিন আমি কী যে আনন্দিত হয়েছিলাম। আমার মা প্রথমবারের মতো আমার সাথে সমুদ্র বিলাস করেছিল। সমুদ্রটাতে বালি দিয়ে ঘর বানিয়েছিল। কিন্তু কে জানতো এটাই তার আমাকে ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো সময় যাপন করা ছিল। এরপর আমাকে ছেড়ে আমার মা চিরতরে চলে গিয়েছে। আমাকে ভুলে অন্যত্র সুখের সংসার বেঁধেছে। আর আমার বাবা তো থেকেও নেই। কোনোদিন তার থেকে এক ফোঁটাও পিতৃসুলভ ভালোবাসা পাইনি। আমার কঠোর পাষাণ হৃদয় তৈরিতে অন্যতম অবদান তার। আমার মধ্যে যদি এখনও কিছুটা মনুষ্যত্ব বেঁচে থাকে, তাহলে সেটা শুধুমাত্র আমার দাদা দাদির জন্য। কিন্তু আমার ভীষণ ভয় করে জানো সেটা, খুব তাড়াতাড়ি আমার এই মনুষ্যত্ব বিলীন হয়ে যেতে যাচ্ছে। শ্বেতা আটকে উঠে বলল, সে কি? কেন? এরিস শ্বেতার উরুতে মুখ ঘষতে ঘষতে বলল, টপ সিক্রেট। বলুন না আমায়। হুম, বলা যাবে না। তারপর উঠে গিয়ে শ্বেতার উপর নিজের শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে তার বুকের উপর শুয়ে পড়ল এরিস। শ্বেতার হৃদস্পন্দন এত পরিমাণে বেড়ে গেল যে সেটা যেন এক্ষুনি বুক চিরে বেরিয়ে আসবে। জীবনে প্রথমবার কোনো পুরুষ তার দেহের এতটা কাছাকাছি আসতে পেরেছে। সে জানে এরিস সজ্ঞানে নেই। জ্ঞান ফিরে আসলেই এইসব কিছুই মনে থাকবে না তার। মনের অজান্তেই নিজের মনের গভীর ব্যথাগুলো শ্বেতার কাছে প্রকাশ করেছে সে। কিন্তু শ্বেতার মনে তার এইসব কথা আর তার কাছাকাছি আশাগুলো কি এত সহজে মুছে যাবে? কখনো না। এরিস গভীরে নিন্দায় তলিয়ে যেতে যেতে অস্পষ্ট স্বরে কিছু কথা বলল। শ্বেতা স্পষ্ট সেগুলো শুনতে পেল। আমার সাথে তুমি কখনো সুস্থভাবে থাকতে পারবে না শ্বেতা, কিন্তু আমি ভালোবাসা আর সুখ পাওয়ার জন্য সর্বোচ্চ স্বার্থপর হতে পারি। প্রয়োজনে তোমাকে নিজের কাছে আজীবন বন্দি করে রাখবো আমি। আমি জানি না আমি তোমায় ভালোবাসি কিনা, তুমি আমায় ভালোবাসো কিনা, কিংবা কখনো বাসবে কিনা, সেটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। শ্বেতা, তুমি আমার অবজেশন আর এডিকশনে রূপান্তরিত হয়েছ। মাদকতার নেশা আমি ছাড়তে পারবো, কিন্তু তোমার নেশা আমি কোনোদিন ছাড়তে পারবো না। তোমাকে ছাড়া একটি মুহূর্ত চলা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে যে আমার লাগবে সেটা আমার অন্ধকার জীবনের আলোকশিখা রূপে। নতুন সকালে সূর্য উদয়িত হয়েছে পূর্ব আকাশে। পাখিরা ব্যস্ত হয়ে নীল ছেড়ে ছুটে পালাচ্ছে এদিক ওদিক। সমুদ্রে উত্তাল গর্জন শান্ত হয়ে গেছে অনেকটা। সূর্যের তীক্ষ্ণ আলোকচিত শ্বেতার মুখে চোখে পড়তে তার ঘুম ভেঙে গেল। চোখ দুটো কষ্টাতে সামনে তাকাতেই তার বুকের উপর এরিসকে নিশ্চিন্ত মনে ঘুমানো অবস্থায় দেখতে পেল সে। কি নিষ্পাপ মায়াবী মুখশ্রী তার। ঘন কালো ছিলকি চুলগুলো কপালের উপরে ছিঁড়িয়ে ছুটিয়ে রয়েছে। শ্বেতা এক দৃষ্টি তাকিয়ে রইল এরিসের দিকে। কে বলবে
জাগ্রত অবস্থায় এই লোকটাকে শ্বেতার কাছে কি ভয়ানক আর কঠোরই না লাগে। শ্বেতা এরিসকে মৃদু ধাক্কা দিতে দিতেই বলল, এই যে শুনছেন এরিস? শ্বেতার ক্রমাগত ডাকাডাকিতে এরিসের ঘুম ভেঙে গেল। চোখ মেলে নিজেকে শ্বেতার বুকে আবিষ্কার করে ধরফরে উঠে বসলো সে। চারিদিকে তাকিয়ে অবস্থা বোঝার চেষ্টা করলো। গত রাতের কিছু ঘটনা তার আবছা আবছা মনে আছে, বাকিটা আর মনে পড়ছে না। তবু সেই সব নিয়ে শ্বেতাকে কোনো রকম প্রশ্ন করলো না সে। দুজনেরই পরনের জামা কাপড় শুকিয়ে গিয়েছে। এরিস নিজের চুল ঠিক করতে করতে শ্বেতার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, নিজেকে ভালোভাবে ঠিকঠাক করে নাও, আমাদের রওনা দিতে হবে। বলে বেশ কিছুটা দূরে রাখা নিজের জিপের দিকে এগিয়ে গেল এরিস। শ্বেতা সেদিকে নিমিষের দৃষ্টি তাকিয়ে রইল। গতকাল এত কিছু হয়ে যাওয়ার পরও এই লোকটা এতটা স্বাভাবিক আছে কি করে, সেটাই ভেবে পেল না শ্বেতা। অবশ্যই সবকিছু তার মনে থাকার কথাও নয়। এসব ভেবে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল শ্বেতা। যাওয়ার আগে গতকাল রাতে তার আর এরিসের ডিজেদের হাতে বাঁধানো মাটির ঘর দুটোর দিকে ফিরে তাকালো শ্বেতা। সমুদ্রের স্রোতে সেগুলো ভেঙে গিয়েছে। এটা দেখে কেন যেন তার মনটা খারাপ হয়ে গেল। এরিস আগে থেকেই জিপের ড্রাইভিং সিটে বসে রয়েছে। শ্বেতা গিয়ে তার ফ্রন্ট সিটে বসলো। এরিস কোনো কথা না বলে নির্বিকারভাবে গাড়ি চালাতে লাগলো। শ্বেতা কিছুক্ষণ মনে মনে খসখস করে এরিসকে প্রশ্ন করে ফেলল। আপনি কি এখন ঠিক আছেন? এরিস স্টার্টিং ঘোরাতে ঘোরাতেই বলল, আমার আবার কি হবে, ঠিক থাকবো না কেন? মানে গতকাল রাতের কোনো কথাই কি আপনার মনে নেই? কেন, স্পেশাল কিছু হয়েছিল কি রাতে? মুহূর্তেই শ্বেতার সামনে গতকাল রাতের এরিসের তার খুব কাছাকাছি আসার মুহূর্তগুলোর কথা মনে পড়ল। তার বুকের উপর ঘুমিয়ে এরিস সারা রাত পার করেছে। ভাবতেই শ্বেতার হৃৎপিণ্ড প্রচণ্ড গতিতে লাফাতে লাগলো। লজ্জায় ঈষৎ লাল হতে লাগলো তার গাল দুটো। এরিস সেদিকে আজ চোখে তাকিয়ে শ্বেতাকে আরেকটু লজ্জা পাইয়ে দিয়ে বলল, লজ্জা পাওয়ার মতো কোনো অঘটন ঘটেছিল? শ্বেতার চোখ দুটো খিসে বন্ধ করে চেঁচিয়ে বলে উঠল, উফ, চুপ করবেন? আপনি একটা জাতা। এরিস জিপের স্পিড কিছুটা বাড়িয়ে দিয়ে বাঁকা হাসলো। তারপর লিপ্ত স্বরে বলল, ইউ নো শ্বেতা, গতকাল রাতে বহুদিন পর একটা শান্তির ঘুম ঘুমিয়েছি। থ্যাঙ্কস ফর ড্যাট। শ্বেতা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন এর আগে কোনো শান্তির ঘুম ঘুমাতে পারেননি? এরিসের সরাসরি নির্লিপ্ত উত্তর। না। শ্বেতা এরিসকে আরও অনেক কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো, কিন্তু শত চেয়েও কেন যেন কিছু বলতে পারলো না। একটা আদষ্টটা চেয়ে গেছে তার মনে। শ্বেতার ঠোঁট ভিজিয়ে বলল, আমাকে ইসাদের বাড়ির রাস্তায় নামিয়ে দিবেন প্লিজ? এরিস আর কোনো কথা না বলে এক মনে ড্রাইভিং করতে লাগলো। শ্বেতা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জঙ্গলময় পরিবেশের মাঝখানে পিচ ঢালা রাস্তা, অনেকটা পাহাড়ি এলাকার মতো ফিলিংস আসে। কেমন একটা গ্রাম্য শীতল বাতাস ভেসে বেড়াচ্ছে চারপাশ। শ্বেতা প্রাণ ভরিয়ে উপভোগ করছে সেই সব। বাতাসে তার লম্বা চুলগুলো অবাধ্যভাবে উড়াউড়ি করছে। এই ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে জিপের লুকিং গ্লাসে বারবার শ্বেতাকে পর্যবেক্ষণ করছে। তার অবাধ্য হৃদয়ে বারবার নিয়ন্ত্রণ হারাতে চাচ্ছে। কত কষ্ট করে সেটাকে সে সামলে রেখেছে একমাত্র এরিসেই জানে। আমাদের কাউকে কিছু না বলে এত রাতে কোথায় চলে গিয়েছিলি তুই? তোর কোনো আইডিয়া আছে কি পরিমাণ টেনশন হচ্ছিল আমার? তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। বাবা মাকে কি জবাব দিতাম আমি? তারা বারবার ফোন করে তোর খবর জানতে চাচ্ছিল। আমাকে কি তোরা পাগল করে দিবি? শ্বেতার গালে ঠাস করে থাপ্পড় মেরে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে কথাগুলো বলল শুভ্রা। শ্বেতা ফেল ফেল নয়নে বোনের দিকে তাকিয়ে রয়েছে। এই পর্যন্ত শুভ্রা তার গায়ে কোনোদিন হাত তোলেনি। যমজ বোন, অথচ তাকে শাসন করেছে বড় বোনের মতো। অভিমানে আর গালের ব্যথায় চোখের পানি চলে এসেছে শ্বেতার। অপরদিকে শুভ্রা সেদিকে ভ্রুক্ষেপ নেই। একে তো গতকাল রাতে ইহানের কাছ থেকে ওই রকম কথাবার্তা শুনে বেচারি সারা রাত কান্নাকাটি করেছে। তার উপর রাত থেকেই বোনের হঠাৎ খোঁজ নেই। সব মিলিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে।
ঈশা বারবার শুভ্রাকে থামাতে চেয়েও পাচ্ছে না। তার বাড়ির লোকজন এই ব্যাপারটি জেনে গেলে বিশেষ ভালো চোখে দেখবে না। ঈশার রুমটা দোতলার শেষ প্রান্তে আছে বলে কেউ এই বিষয়টি সম্পর্কে এখনও জানতে পারেনি। কেউ জানলে ঈশার বান্ধবীদের দিকে আঙ্গুল তুলবে, যেটি ঈশা একদমই সহ্য করতে পারবে না। ঈশা বিরক্ত হয়ে শুভ্রাকে বলল, উফ দোস্ত থাম তো, অনেক রাগারাগি করেছিস বেচারি শ্বেতার ওপর। আর কিছু বলিস না ওকে। ও তো বললো ওর এক ফ্রেন্ড হঠাৎ এমার্জেন্সিতে পড়ে ওকে ডেকে পাঠিয়েছিল। শুভ্রা আবারও রেগেই বলে উঠল, একদম ওর পক্ষ নিবি না ঈশা। ওকে তুই বেচারি বলছিস? সাহস কত বড় ওর! মধ্যরাতে কাউকে কিছু না বলে একা বেরিয়ে যায়। পথে ওর কিছু হয়ে গেলে কি হতো ভাবতে পারছিস? সে তা অভিমান ভরা ক্ষুদ্র কণ্ঠে শুভ্রার উদ্দেশ্যে বলল, আমার ওপর এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আবার গায়েও হাত তুলেছিস? আমি কি ছোট্ট বাচ্চা নাকি যে কিছু হয়ে গেলে সামলে নিতে পারবো না? তুইও তো রাতে ইহান ভাইয়ার সাথে কনসার্টে গিয়েছিলি। কই, আমি তোকে এই নিয়ে কিছু বলেছি? পুনরায় ইহানের কথা শুনে শুভ্রার মেজাজ চটে গেল। সে তার দিকে আঙ্গুল উঁচিয়ে রাগী স্বরে বলল, ইহানের সাথে গিয়েছি, ওটা আলাদা ব্যাপার। কিন্তু তোর স্বভাব আমার ভালো মতোই জানা আছে। তোর মতো সহজ সরল মেয়ের বিপদে পড়তে 2 মিনিটও লাগবে না। নিজেকে আমার সাথে কম্পেয়ার করিস না শ্রেতা। শ্বেতা চোখ মুছে চেঁচিয়ে বলে উঠল, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই একদম আমার সাথে কথা বলবি না। বলে নিজের পার্স হাতে নিয়ে গটগট করে বাহিরে গেল শ্বেতা। শুভ্রা সেদিকে তাকিয়ে থেকে এক সময় দু হাতে চুল খামচে ধরে বিছানার এক পাশে বসে পড়ল। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রার পাশে বসলো। সে জানে এই দুই বোন যেমনই হঠাৎ হঠাৎ ঝগড়া লেগে যায়, আবার কিছুক্ষণ পরেই দুজনের মধ্যে গলায় গলায় ভাব চলে আসে। তাই এটা নিয়ে আর বেশি ঘাটালো না সে। শুভ্রার কাঁধে হাত রেখে ঈশা নরম কণ্ঠেই বলল, তোর কি হয়েছে শুভ্রা, সত্যি করে বল। ইহান ভাইয়ার সাথে তোর কোনো ঝামেলা হয়েছে? এর আগে তোকে কখনো এত মনমরা হয়ে থাকতে দেখিনি। শুভ্রা হঠাৎ কান্না ভেজা কণ্ঠেই বলে উঠল, একদম আমার সামনে ইয়ান ভাইয়ার নাম নিবি না। তুই বলছিস এই কথা? আই কান্ট বিলিভ। শুভ্রা ঈশার দিকে পুরোপুরি ঘুরে বসে রক্তিম চোখ জোড়ার পানি মুছতে মুছতে বলল, আমি কিশোরী বয়স থেকে ইয়ান ভাইয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছি। তাকে নিয়ে হৃদ মাঝারে গভীর অনুভূতির জাল বুনেছি। কিন্তু গতকাল রাতে কি জানতে পেরেছি জানিস? কি? আমার প্রতি তার কোনো ফিলিংস নেই। বলে আবারও মুখ চেপে কাঁদতে লাগলো শুভ্রা। ঈশা কি বলবে বুঝতে পারলো না। সে অনেক আগেই শুভ্রা আর ইহানের সম্পর্কটা নিয়ে সন্দিহান ছিল। আজকে শুভ্রার কথা সেটা পুরোপুরি নিশ্চিত হয়ে গেল। ঈশা শুভ্রার কাঁধে হাত রেখে নরম স্বরে বলতে লাগলো, এত অল্পতেই ভেঙে পড়িস না শুভ্রা। ইহান ভাইয়াও তোকে যথেষ্ট টেক কেয়ার করে। অন্য সবার থেকে তোকে আলাদা প্রায়োরিটি দেয়। তার কাছে তোকে নিয়ে স্পেশালিটি আছে। আমার মনে হয় তার মনেও তোর জন্য একটা সফট কর্নার আছে। তার অনুভূতিগুলোকে পুরোপুরি বিকশিত হওয়ার জন্য একটু সময় দে। তার থেকে দূরত্ব বাড়িয়ে দিস না। কিন্তু সে যদি আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যায়, কিংবা অন্য কাউকে নিজের দুর্বলতা হিসেবে তৈরি করে নেয়, তখন? এখন সেটা ভাগ্যের ওপর ছেড়ে দে। একটা কথা কি জানিস শুভ্রা, সব কিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। শুভ্রা ঈশার কথাগুলো মন দিয়ে শুনে গেল। তারপর চোখ মুছে জানলা গলিয়ে বাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার দাদু ভাইয়ের বুঝি এতক্ষণে আসার সময় হলো? এরই সবাই নিজের অগোছালো গেট আপ নিয়ে খান মেনশনে ঢুকছিল। ড্রয়িং রুমের একপাশে থাকা ডাইনিং টেবিল থেকে হঠাৎ রিজওয়ানা বেগমের আদরের কণ্ঠস্বর কানে ভেসে আসতে থমকে দাঁড়ালো সে। দাদা রাফিয়াত খানও সেদিকে বসে রয়েছে। এরিস মুখে হাসি ফুটিয়ে সেদিকে এগিয়ে গেল। এরিস সামনে এগোতে রিজওয়ান খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার একই অবস্থা হয়েছে দাদু ভাই, কোথা থেকে আসছো? এরিস শান্ত স্বরে জবাব দিল, এই তো একটু ভার্সিটিতে গিয়েছিলাম। এত সকাল সকাল? হ্যাঁ, একটু কাজ পড়ে গিয়েছিল। রাফিয়াত খান বললেন, ব্রেকফাস্ট করতে বসো পড়ো দাদু ভাই, তোমার বাবা তোমার জন্য ওয়েট করতে করতে নাস্তা খেয়ে বিদায় নিয়েছে। আমরা দুজন এখনো বসে আছি তোমার জন্য। না দাদা যান, উপর থেকে আগে ফ্রেশ হয়ে আসি। এরিস যেতে নিতে হঠাৎ রাফিয়াত খান এরিসকে শুনিয়ে শুনিয়ে রিজওয়ানা খানকে বলে উঠলেন, বুঝলে রেজওয়ান, তোমরা আমার বয়স তো আর কম হলো না। এই বয়সে নাতির বিয়ে
দিয়ে করবে যে তার সন্তানের মুখ দেখতে পাবো, সেই চিন্তা শুধু বারবার পাক খাচ্ছে মাথায়। এরিস হঠাৎ থমকে দাঁড়ালো। মুহূর্তে তার চোখের সামনে সে তার মুখখানি ভেসে উঠল। নিজের অজান্তেই তার ঠোঁটের সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। তারপর ঘুরে দাঁড়িয়ে নিজের দাদাজানের উদ্দেশ্যে বলল, খুব দ্রুতই তোমাদের নাত বউয়ের দেখা পাবে আশা করি। বলে আর এক মুহূর্তে এরিস সেখানে না দাঁড়িয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল। রিজওয়ানা খান আর রাফিয়াত খান হতভম্ব হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইলেন। কথাটা যেন তাদের বিশ্বাসই হতে চাইল না। রাফিয়াত খান আনন্দিত কণ্ঠে বলে উঠল, শুনলে রেজওয়ান, আমাদের দাদু ভাই কি বলল? খুব দ্রুত নাকি আমরা নাতবো দেখা পাতে চলেছি। তার মানে ছেলেটা নিশ্চয়ই পছন্দ কেউ আছে। আমরা কি যে আনন্দ হচ্ছে। রিজওয়ানা খান হাসি মুখে উচ্ছিত স্বরেই বলল, হ্যাঁ, তাই তো শুনলাম। আমারও যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমায়। অবশেষে আমাদের নাতি কাউকে মনে ধরেছে। না হলে কত জায়গা থেকে কত মেয়ে ওর জন্য বিয়ের প্রস্তাব আসে, কত বলে কেউ রাজি করাতে পারিনি, আর এখন নিজে থেকে বিয়ে করতে চাইছে। তারপর হঠাৎ আনমনা হয়ে রিজওয়ানা খান বলে উঠলেন, এবার যদি অন্তত সেই রমণী আমাদের সংসার বিমুখ দাদু ভাইকে সংসার মুখী করতে পারে, তার দুঃখময় জীবনটাকে আনন্দ আর ভালোবাসায় ভরিয়ে দিতে পারে। পরক্ষণে রিজওয়ানা খানের সচেতন মন বলে উঠল, আমরা যখন যেটা চাই তাই কি সবসময় হয়? এর বিপরীতটাও তো হতে পারে। হঠাৎ কোনো ঝড় এসে লণ্ডভণ্ড করে দিতে পারে সব কিছু। এই শুভ্রা, দাঁড়া। কি হয়েছে তোর শুভ্রা? গতকাল থেকে তোকে এত এত টেক্সট মেসেজ কল করছি, কোনোটাই পিক করছিস না কেন? কোনো বিষয় নিয়ে আপসেট তুই? ভার্সিটির ক্যাম্পাসে শুভ্রার পথ আটকে দাঁড়িয়ে কিছুটা রুক্ষ স্বরে কথাগুলো বলল ইহান। একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টের শুভ্রার 3 বেঞ্চ সিনিয়র ইহান। সেই সুবাদে ভার্সিটিতে তাদের নিত্যদিনেই দেখা হয়। শুভ্রা মাথা না তুলিয়ে মলিন স্বরে উত্তর দিল, কিছু হয়নি। গতকাল থেকে একটু সিক ফিল করছিলাম, এই জন্যই তোমার টেক্সট মেসেজ আর ফোনে রিপ্লাই করতে পারিনি। আই এম সরি ফর দ্যাট। ইহান ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে শুভ্র কপালে হাত ঠেকিয়ে অস্থির কণ্ঠেই বলতে লাগলো, তুই অসুস্থ হয়ে পড়েছিস, এটা আমাকে আগে বলবি না? আর এই অসুস্থ শরীর নিয়ে তোকে ভার্সিটিতে আসতে কে বলেছে? মেডিসিন নিয়েছিস? শুভ্রা ইহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসেই বলল, আমাকে এত বেশি প্রায়োরিটি কেন দাও ইহান ভাইয়া? আর আমার এত টেক কেয়ারই বা করো কেন? আমি তো তোমার স্পেশাল কোনো পার্সন নই। ইহান শুভ্রের কথার কোনো জবাব না দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার সমগ্র চেহারা জুড়ে বিষণ্ণতা আর মলিনতা বিরাজ করছে, যেটা দেখে অজান্তে ইহানের বুকটা কেমন ধাক করে উঠল। বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। ইহান শুভ্রের কথা এড়াতে দৃঢ় কণ্ঠেই বলে উঠল, তোকে এত কথা বলতে বলিনি আমি। এখন আয়, তোকে বাড়ি পৌঁছে দেয়। তোকে আজকে সুস্থ না বানিয়ে আমি ছাড়ছি না। বলেই শুভ্রের হাত ধরে এগিয়ে যেতে নিলে শুভ্রা বাধা দেয়। নিচু স্বরে বলে, বাড়ি যেতে ইচ্ছে করছে না। তাহলে কোথায় যাবি? জানি না। ইহান কিছুক্ষণ যাবৎ শুভ্রার মুখের দিকে তাকিয়ে থেকে প্রফুল্ল কণ্ঠেই বলে উঠল, আয়, তোকে একটা জায়গায় নিয়ে যায়। কোথায় যাবে? আমার প্রিয় একটা জায়গায়। রাস্তায় বেরোতে শুভ্রার স্ট্রং ফুড খাওয়ার প্রতি মনোযোগে চলে এলো। শুভ্রার দৃষ্টি সেদিকে যেতে ইহান কঠোরভাবে তাকে নিষেধ করলো সেগুলো খাওয়ার জন্য। না শুভ্রার টাকায় তাকে খেতে দিচ্ছে, আর না নিজের টাকা কিনে দিচ্ছে। শুভ্রা বিরক্ত নিয়েই বলল, উফ, আমাকে এসব খেতে দিচ্ছ না কেন ইহান ভাইয়া? তোর না শরীর অসুস্থ? এসব খেলে তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। উফ, আমি একদম ঠিক আছি, প্লিজ আমাকে মানা করো না। বলে ইহানের কোনো কথা না শুনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালার থেকে ফুচকা কিনে খেতে শুরু করলো শুভ্রা। ইহান হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। একটি বিশাল খোলা সবুজ প্রান্তের সামনে এসে বাইক থামালো ইহান। তার পিছনে বসে থাকা শুভ্রা নয়নাভিরাম প্রাকৃতিক উদ্যান অবাক নয়নে তাকিয়ে দেখতে দেখতে বাইক থেকে নেমে দাঁড়ালো। ইহান ধীরে সুস্থে বাইক থেকে নামলো। শহরতলি থেকে অনেকটা দূরে এই বিশাল বড় খোলা প্রকৃতি উদ্যান, বিভিন্ন ধরনের গাছগাছালি আর ফুল ফল গাছের সমাহার সেখানে। এক পাশে ছোট্ট একটা খাল, মাথার উপরে বিস্তৃত নীল আকাশ, স্নিগ্ধ বাতাস বইছে প্রকৃতি জুড়ে।
শুভ্র মুগ্ধ নয়নের সবটা পর্যবেক্ষণ করতে করতে আচমকা উদ্যান জুড়ে দৌড়ানো শুরু করলো। চিৎকার দিয়ে আনন্দধ্বনি করতে করতে ছোট বাচ্চাদের মতো লাফাতে লাগলো। বারবার গাছপালা আর ফল ফুলগুলোতে ছুঁয়ে দিতে দিতে অকারণে অট্টহাসিতে ফেটে পড়লো। আকাশের দিকে তাকিয়ে গোল গোল করে ঘুরতে লাগলো। যান্ত্রিক জীবন থেকে হঠাৎ এরকম মুক্ত পরিবেশ পেয়ে নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে শুভ্রর। অপরদিকে ইহান এখনও সেই বাইকের পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছে। অপলক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে শুভ্রার বাচ্চামো কর্মকাণ্ডগুলোকে। মুহূর্তের মাঝেই তার দৃষ্টি জুড়ে মুগ্ধতা থেকে সর্বহীন ভাব চলে আসলো। ভালো লাগা আর প্রশান্তিতে আচমকা হৃদয়টা ভরে উঠল তার। ইহানের মনে হচ্ছে এই তো সেই ছোট্ট শুভ্রা, যে কিনা চঞ্চল প্রজাপতির মতো সারাক্ষণ উড়ে উড়ে বেড়াতো আর প্রতিটা ক্ষণে তার সঙ্গী হতো। ইহান ভাইয়া করে পুরোটার সময় মাতিয়ে রাখতো। কিন্তু তখন তো আর আজকের মতো এরকম মুগ্ধতা বিরাজ করেনি কখনো। তবে নিজের সেসব ভাবনাকে প্রশ্রয় না দিয়ে ইহান মনে মনে ভাবল, সময়ের সাথে সাথে মানুষের আচরণ পাল্টে যায়, সেই সাথে পাল্টে যায় তার ব্যক্তিত্ব। শুভ্রার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে, আর তাকে নতুন রূপে আবিষ্কার করতে পেরে হয়তো তার এমন অনুভূতি হচ্ছে। উদ্যানের একপাশে থপ করে বসে পড়ল ইহান। তারপর ফোন বের করে শুভ্রা আনন্দময় মুহূর্তগুলো ভিডিও ধারণ করতে লাগলো। বিভিন্ন অ্যাঙ্গেলে মেয়েটার ছবি তুলতে লাগলো। তারই অজান্তে তার অনুমতি নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। ইহানের অবচেতন মন বারবার অধিকার খাটিয়ে বলছে, শুভ্রা তো তোর একান্তই আপনজন, তার থেকে অনুমতি নেওয়া কি প্রয়োজন? পিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখে ইহান ফটো গ্যালারির এক জায়গায় সেগুলো লক করে দিয়ে সেটার নাম দিল সুইট বাটারফ্লাই। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এই মেয়ে, শোনো না আমার কথা প্লিজ। শ্বেতা বিরক্ত হয়ে পিছনে ঘুরে তাকালো। রাফিদ হন্তদন্ত হয়ে তার কাছে ছুটে এলো। তার হাতে একটি টকটকে লাল গোলাপ। ছেলেটি শ্বেতার বেসমেট। শ্বেতা বিরক্তি ভঙ্গিতেই বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার ক্লাসে যেতে হবে। ছেলেটি মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলল, মানে আমি তোমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। তোমার নাম শ্বেতা, রাইট? আমি রাদিফ হোসাইন। ব্যাচমেট বলে তুমি করে বললাম, মাইন্ড করো না প্লিজ। শ্বেতা কোনো কথা না বলে কপাল কুঁচকে রাফিদের দিকে তাকিয়ে রইল। রাফিদ আবারও বলতে শুরু করলো, আমি ভর্তি হয়েছি মাত্র কয়েকদিন হলো, অথচ তোমাকে প্রথম দেখে আমার ভালো লেগে গিয়েছে। তারপর হাতে থাকা গোলাপটা শ্বেতার দিকে এগিয়ে আনতেই শ্বেতা আতঙ্কিত হয়ে চারিদিকে তাকিয়ে বলল, ভুলেও এই কাজ করবেন না, ওনার কানে কথাটা গেলে আপনাকে আস্ত রাখবে না। রাফিদ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কে আমাকে আস্ত রাখবে না, আর কেন? সেটা আপনাকে জানতে হবে না, শুধু এটাই বলবো, যদি নিজের ভালো চান তাহলে আমার থেকে দূরে দূরে থাকবেন। বলে শ্বেতা চলে যেতে নিলে রাফিদ তার সামনে এসে দাঁড়ালো। তারপর ব্যস্ত কণ্ঠেই বলতে লাগলো, আমি প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমি তোমাকে ভালোবাসি শ্বেতা, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। শ্বেতা মনে মনে প্রচন্ড বিরক্ত হলো। ভাবলো, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ঘুরে ফিরে এসব সমস্যা আমার ঘাড়েই কেন আসে বুঝি না। শ্বেতা কোনো কথা না বলে সোজা সামনে হাঁটা ধরলো। রাফিদ পিছন থেকে চেঁচিয়ে বলে উঠল, আমি কিন্তু তোমার উত্তর না শোনা পর্যন্ত তোমার পিছু ছাড়ছি না শ্বেতা। ভাই, ভাবিকে তো একটা ছেলে ক্যাম্পাসে প্রপোজ করতে চেয়েছিল, আবার ভালোবাসার কথাও বলেছে। নিজের পার্সোনাল জিমে ট্রেডমিলের নর্মাল স্পিডে দৌড়াতে দৌড়াতে তার বিশ্বস্ত অনুশাসক অভিকের কাছ থেকে ফোনে কথাগুলো শুনে মুহূর্তে চাল শক্ত হয়ে গেল এরিসের। হাত দুটো মুঠিবদ্ধ করে তাতে দাঁত চেপে শক্ত কণ্ঠে অভিষেককে বলতে লাগলো, ওই শালাকে জন্মের শিক্ষা দিয়ে দিবি, এমন অবস্থা করবি যাতে শুধু শ্বেতা কেন, কোনো মেয়ের দিকে যেন কখনো চোখ তুলে তাকাতে ভয় পায়। ওকে ভাই। কলটা কেটে দিয়ে এরিস ট্রেডমিলের স্পিড অন্তত দ্রুত গতিতে বাড়িয়ে দিয়ে অনেক জোরে দৌড়াতে লাগলো। তখনই পাশে কারো উপস্থিতি টের পেল, তাতে ভ্রুক্ষেপ করল না। নীলিমা এরিসের কর্মকাণ্ডগুলো বিমুগ্ধ নয়নে অবলোকন করতে লাগলো, বিশেষ করে এরিসের ফুলে কেঁপে ওঠা দুই হাতের মাসেল। ব্ল্যাক স্কিনি স্যান্ডের উপর থেকেও ঘাড়মন্ত সিক্স প্যাক অলা শক্তপোক্ত চাওড়া দেহ নীলিমা নেশালো দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো।
এরিস না তাকিয়েই বুঝতে পারলো নীলিমা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিষয়টা তাকে বিরক্ত করে তুলল। এরিস দাঁড়ানো অব্যাহত রেখে কাট কণ্ঠে বলে উঠল। তুই হঠাৎ এখানে কিছু বলবি? নীলিমা হঠাৎ যেন ধ্যান ভাঙল। সে তড়িঘড়ি করে বলে উঠল। না, এমনি আসলাম, তোমাদের বাড়িতে আসলাম, অথচ তোমাকে কোথাও দেখতে না পেয়ে এখানেই চলে এলাম। আজকে মামা পাপাও এসেছে সাথে। এসেছে ভালো কথা, তাদের সাথে টাইম স্পেন্ড না করে এখানে কি করছিস? না, এমনি তোমাকে দেখার ইচ্ছে হয়েছিল। দেখে নিয়েছিস, এখন চলে যা। নীলিমা কিছুটা আহত হলো, করুণ কণ্ঠেই বলল। তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো আরিশ ভাইয়া? আগে তো তুমি এরকম ছিলে না। এরিস একটা দীর্ঘশ্বাস ফেলো, তারপর কোনো ফোনিতা ছাড়াই কপাটে বলল। আগে তুইও এরকম উল্টোপাল্টা হাব ভাব করতি না আমার সামনে। এখন আমাকে সামনে পেলেই তুই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকিস, কেমন ব্লাশ করতে থাকিস, সে যেসব আমার একদম অসহ্য লাগে। এরিসের অকপট উত্তরে নীলিমার কিছুটা লজ্জা পেল। তারপর পরের মুহূর্তে প্রসঙ্গ পাল্টেই পড়ল। বাড়িতে সবাই তোমাকে খুঁজছে, ভেতরে যাবে না? তুই যা, আমি একটু পর আসছি। আচ্ছা। যেতে নিল নীলিমা কয়েকবার এরিসের দিকে ঘুরে তাকিয়ে দেখতে লাগলো। না, এই লোকটার প্রতি আসক্তি ছাড়া এত সহজ না, অথচ তাকে কি সুন্দর পাগল বানিয়ে নিজে নিশ্চিন্ত হয়ে রয়েছে। ড্রয়িং রুমে নীলিমা, তার মা নাদিরা খান, বাবা মাশফিক খান, নাহিয়ান খান, রিজওয়ানা খান, রাফিয়াত খান বসে রয়েছে। সবাই মিলে চা কফি খেতে খেতে আড্ডায় মেতে উঠেছে। তখনই সেখানে পরনে ব্ল্যাক স্কিনি স্যান্ডর সঙ্গে ব্ল্যাক ডেমিন গলায় টাওয়াল পেঁচিয়ে এরিস নির্বিকার ভঙ্গিতে প্রবেশ করল। নাদিরা খান এরিসের উদ্দেশ্যেই বলে উঠলেন। কি ব্যাপার অ্যারিস, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। না ফুপির একটু খোঁজ খবর নাও, না তার বাড়িতে বেড়াতে যাও। এরিস পাশের একটা সিঙ্গেল সোফায় বসে পড়ল। সার্ভেন্ট তাকে ব্ল্যাক কফি দিয়ে গেল। সেটা খেতে খেতে সে নির্লিপ্ত ভঙ্গিতেই উত্তর দিল। তোমরাও তো প্রয়োজন ছাড়া আমাদের খোঁজ খবর নাও না ফুপি। বাই দ্য ওয়ে, সেসব কথা বাদ দাও, তোমরা কেমন আছো সেটা বলো। আই হোপ ভালোই আছো। আমিও ভালো আছি, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি তাহলে এবার উঠি। বলে নাদিরা খান কিংবা অন্য কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এরিস কফি হাতে সোজা উপরে চলে গেল। সবাই তার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। এটা ছেলে নাকি অন্য কিছু? নিজে একা একাই বকবক করে নিজের মতো করে চলে গেল। অবশ্য এরিসের কাছ থেকে এসবে আশাই করা যায় বলে প্রত্যেককে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলল। নাদির খান কপিতে চুমুক দিয়ে ভাই নাহিয়ান খানের উদ্দেশ্যে বলতে লাগলেন। তা অ্যারিসের ব্যাপারে কি চিন্তা ভাবনা করলেন ভাইজান? চুক্তি অনুযায়ী ওর আর নীলিমার বিয়ের কথা হয়েছিল। বাকি ডিলগুলো কিন্তু ওদের বিয়ের পরই সম্পন্ন হবে। নাহিয়ান খান চা খেতে খেতে গম্ভীর মুখে জবাব দিলেন। যা চুক্তি হয়েছিল তার সবই পূরণ হবে, শুধু ছেলেটার পড়াশোনাটা কমপ্লিট হোক, আর আমার সমস্ত দায়িত্ব ওর উপর ভালোভাবে অপূর্ণ করতে পারলেই আমি নিশ্চিত হতে পারবো। মাশরিফ খান বললেন। আপনি কি নিশ্চিত অ্যারিস আপনার সবগুলো কথা মেনে নিবে? নাহিয়ান খান দৃঢ় চিত্তেই বললেন। মানবে না মানে? ও আমার সকল কথা মানতে বাধ্য। তাদের কথার মাঝে হঠাৎ রিজওয়ানা খান আপত্তি জানিয়ে বললেন। কিন্তু দাদু ভাইয়ের নিজস্ব পছন্দ বলেও তো কিছু থাকতে পারে, আরও তো নিজের সিদ্ধান্ত ছাড়া কখনোই কিছু করবে না, সেটা সবাই ভালো করেই জানো। নাহিয়ান খান নিজের মায়ের কথাতে বেশ পাত্তা না দিয়ে ডন্ট কেয়ার ভাব নিয়ে বললেন। এরিস আমার ছেলে, ওকে আমি যেভাবে চালিত করব, যে পথে চালিত করব, ও ঠিক সেভাবেই সেই পথে চালিত হবে। এটা নিয়ে আপনাকে বেশি ভাবতে হবে না আমি জান। রাফিয়াত খান তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বললেন। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। নিজের ছেলেকে এখনো ঠিকমতো চিনতেই পারোনি তুমি। মাম্মা, আমার যে কোনো শর্তে অ্যারিশ ভাইকে চাই। আমি তার প্রতি এতটা উইক যে বোঝাতে পারবো না, কিন্তু আজ পর্যন্ত তাকে আমার প্রতি উইক করতে পারলাম না। বাট হোয়াই? কি কমতি আছে আমার মাঝে? রূপ, জৈমন, ধন সম্পত্তি, ক্ষমতা সব কিছু আছে, তাও কেন সে আমার দিকে ফিরে তাকায় না মাম্মা? উত্তেজিত হয়ে নাদিরা খানকে কথাগুলো বলছিল নীলিমা। উত্তেজনার পাশাপাশি তার চোখে মুখে অসাহিত্য ছাপ। নাদিরা খান নিজের মেয়েকে সামলে নিয়ে আদরে কণ্ঠে বলতে লাগলেন। আমার কথা শোনো নীলিমা, এত অল্পতে ভেঙে পড়লে চলবে? মাম্মাকে দেখে এত বছরেও কিছু শিখতে পারোনি।
কোনো কিছু হাসিল করতে হলে কঠোর সাধনা আর পরিশ্রম করতে হয়। শিকারকে বশে আনতে হলে সঠিক চাল চালতে হয়। এভাবে হতাশ হয়ে পড়লে চলবে না। নীলিমা মায়ের বুকে মাথা রেখে ব্যগ্র স্বরে বলতে লাগলো। অ্যারিশ আমার হবে তো মাম্মা? হবে না কেন? হতেই হবে। তোমার সুখের পাশাপাশি তোমাদের বিয়েতে আমাদের আরও একটা স্বার্থ জড়িত রয়েছে। কিসের স্বার্থ মাম্মা? সেটা পরে তোমাকে বুঝিয়ে বলবো। সে কতক্ষণ ধরে ড্রয়িং রুমে একা একা বসে আছে ঈশা। তার সামনে টি টেবিলের ট্রেতে করে নাস্তা এবং জুস রাখা, কিন্তু সে কিছু না খেয়ে আনমনে ফোন ঘাঁটছে। হঠাৎ নিজের আশেপাশে কারো উপস্থিতি টের পেয়ে সামনে তাকালো ঈশা। ভেবেছিল তার দুই বান্ধবী এসে পড়েছে, কিন্তু চোখের সামনে গম্ভীর চেহারার অধিকারী উজ্জ্বল শ্যামলা বর্ণের পুরুষকে দেখে আপনা আপনি কপাল কুঁচকে এলো ঈশার। এই বাড়িতে এসে যতবার এসেছে ততবারই লোকটার সামনাসামনি পড়তে হয়েছে তাকে। ঈশা বারবার এড়িয়ে যেতে চাইলেও কেন যেন পারে না, কেননা কোনোভাবেই ঠিকই এই লোকটা তার সামনে এসে হাজির হয়। লোকটাকে দেখলে আগে বিরক্ত আসলেও এখন একটা অস্বস্তি জেঁকে ধরে ঈশাকে। এটা অবশ্য যথাযথ কারণও রয়েছে। ঈশা আর চোখে দেখতে পেল রাত শাহমাদ নামক দীর্ঘদেহী ও উজ্জ্বল শ্যামলা বরণের পুরুষটি তার ঠিক সামনের সোফায় গা এলিয়ে বসে আছে। ঈশা ভুরু কুঁচকে তাকিয়ে থেকে ভাবছে, এই লোকটা পুরো বাড়িতে বসার জন্য আর কোনো জায়গা পেল না, ঠিক মেপে মেপে আমার কাছাকাছি বসতে হলো। ঈশা জোরে নিঃশ্বাস ফেলে আবারও ফোন ঘাটে মনোযোগী হবে, তখনই গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে এলো তার কানে। তুমি ঈশা ইয়ামিনা চৌধুরী, দিনকাল কেমন যাচ্ছে আপনার? এখনো কি আগের মতো রাস্তায় হুটহাট হুচুট খেয়ে পড়ে যান? তীক্ষ্ণ খোসা ও কৌতূহল মিশ্রিত কথা ঈশা এবার চমকে তাকালো রাতের পানে। ভুরু কুঁচকে গম্ভীর দৃশ্যে তাকিয়ে আছে রাত। ঈশা নাক ফুলিয়ে কিছুটা রুক্ষ আওয়াজে বলল, দেখুন মিস্টার রাজ শাহমাদ, বারবার একই ঘটনা টেনে এনে আমাকে লজ্জায় ফেলবেন না বলে দিলাম। আচ্ছা, আমি লজ্জায় ফেলছি, কিন্তু আমার তো মনে হয় আমি সেদিন না থাকলে আপনাকে আরো লজ্জায় পড়তে হতো। লজ্জা ও বিরক্তিতে ঈশার ফর্সা মুখ টকটকে লাল হয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে আরও এক দফা হাসলো রাত। আর ঈশার মনে পড়ে গেল সেই দিনের সেই ঘটনা, কিছুদিন আগের ঘটনা। গাড়িতে বসে হেডফোনে গান শুনছিল ঈশা, তখনই হঠাৎ করে গাড়িটা জোরে ব্রেক কষায় কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল সে। নিজেকে সামনে নিয়ে ড্রাইভারকে উদ্দেশ্যে করা হুঁশিয়ার ছাড়ল সে। দেখে গাড়ি চালাতে পারে না ড্রাইভার আঙ্কেল, হঠাৎ এভাবে জোরে ব্রেক কষলেন কেন? আর একটু হলেই তো সামনের সিটে ধাক্কা লেগে মাথা ফেটে যেত আমার। ড্রাইভার পিছন দিকে অধিক মুখ ঘুরিয়ে অপরাধী কণ্ঠে বলল, সরি ম্যাডাম, আসলে টায়ার পাঞ্চার হয়ে গেছে, তাই হঠাৎ করে গাড়িটা জোরে ব্রেক কষতে হলো। ঈশা বিরক্ত হয়ে বলল, ও শিট, এখন আমি বাড়ি যাব কি করে? এই মাঝ রাস্তায় অন্য গাড়ি বা পাবো আমি কি করে? আপনি একটু বাইরে দাঁড়ান ম্যাডাম, আমি লিখতেছি, কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঈশা বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলো। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে চোখ মুখ কুঁচকে বলল, যা করার তাড়াতাড়ি করুন, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি একটু এখানে দাঁড়ান, আমি এক্ষুনি কোনো মেকানিককে ডেকে নতুন টায়ার লাগানোর ব্যবস্থা করতেছি। ঈশা চুপচাপ সেই দিকে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকতে ঈশার মোটেও ভালো লাগে না। তাই সে দ্রুত পায়ে পাড়াচাড়ি করতে করতে গাড়ি থেকে বেশ কিছুটা সামনে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ রাস্তার মাঝে পড়ে থাকা গোবরে পা পিছলে পড়ে গিয়ে হাত পা জামা কাপড় মাখিয়ে ফেলল সে। ঈশার আগে গজগজ করতে করতে দুই হাত সামনে এনে চোখ মুখ কুঁচকিয়ে বলতে লাগলো, এই মাঝ রাস্তায় গোবর এনে ফেললো কোন ইডিয়েট, ড্যাম ইট। ড্রাইভার মেকানিকের কাজ করতে গিয়ে ঈশার কাছে দ্রুত ছুটে এলো। কি হয়েছে ম্যাডাম? দেখতে পাচ্ছ না কি হয়েছে? আবার বোকার মতো জিজ্ঞেস করছো কেন? তা তো দেখতেই পাচ্ছি ম্যাডাম, এখন এই অবস্থায় আপনি গাড়িতে বসবেন কি করে? ড্রাইভার মেকানিককে কাজ করতে দিয়ে ঈশার কাছে দ্রুত ছুটে এলো। ঈশা কিছু বলতে যাবে তখনই সামনে একটা কালো রঙের বাইক এসে থামলো। সেখান থেকে নেমে এলো রাত শাহমাদ নামের ফর্মাল গেটআপে থাকা একজন সুদর্শন পুরুষ। সেই দেখা মাত্র ঈশাকে চিনে ফেললো। ঈশাকে এই অবস্থায় দেখে রাত আগে ঝগড়ার কথা স্মরণ করে মনে মনে বেশ খুশি হলো, কিন্তু অভিনয় করে অস্থির কণ্ঠেই বলল, এ কি মিস, কি যেন নাম আপনার? ঈশা ইয়ামিনা চৌধুরী। হ্যাঁ মিস ঈশা ইয়ামিনা চৌধুরী,
আপনার এই অবস্থা হলো কিভাবে? ঈশার লোকটাকে দেখলেই বিরক্ত লাগে, তবু এই পরিস্থিতিতে বিরক্তি প্রকাশ না করে অসহায় কণ্ঠেই বলল, আর বলবেন না, মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। সেটা ঠিক হতে সময় নেওয়ার সময় রাস্তায় পায়চারি করছিলাম। এদিকে রাস্তার মধ্যে কোন ইডিয়েট যেন গোবর ফেলে রেখে দিয়েছে। আমি অসাবধানতাবশত সেখানে পা দিতেই পিছলে পড়ে গিয়েছি, আর তারপরেই বিশ্রী অবস্থা হয়েছে। বলে নিজের অবস্থা দেখে চোখ মুখ কুঁচকে বমির উদ্যোগ হওয়ার ভান দেখালো ঈশা। রাত কিছুক্ষণ কিছু একটা ভেবে বাইকের পিছন থেকে একটা লম্বা চাদর এবং একটি প্যাকেট বের করে আনলো। তারপর ঈশাকে উঠিয়ে তার পুরো শরীরে চাদর ভালো করে মুড়িয়ে দিয়ে হাতে প্যাকেটটি ধরিয়ে দিয়ে বলল, এই প্যাকেটে একটি 3 পিস সেট হয়েছে, সে তার জন্য কিনে এনেছিলাম। একবার মার্কেটে গিয়ে ওর এই 3 পিসটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আজকে সেটা আপনার জন্য লেগে যাবে ভাবতে পারিনি। সামনে একটা শপিং মল রয়েছে, সেখানে ওয়াশরুমে গিয়ে দ্রুত পরনের কাপড়টা পাল্টে এটা পরে নিন। তারপর গাড়ি ঠিক হলে বাসায় চলে যান। ঘটনাটা মনে করে চুপসে গেল ঈশা। রাত মিটিমিটি করে হাসছে। কিছু মনে পড়েছে মিস ঈশা ইয়ামিনা চৌধুরী? ঈশা কিছু বলতে নিবে তার আগেই শ্বেতা আর শুভ্রা এসে হাজির। দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখে শুভ্রা ঈশাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কি নিয়ে কথা হচ্ছিল তোদের মাঝে? শুভ্রার কথার মাঝখানে শ্বেতা বলে উঠল, রাত ভাইয়া, আজকে তোমার ভার্সিটিতে ক্লাস নেই, বাড়িতে বসে আছো যে? রাত শরীর টানা দিয়েই বলল, আজকে যে ফ্লাইটে ভুলে গেছিস, এই জন্য ভাবলাম তোদের সাথে বসে একটু আড্ডা দিই। সাথে সাথে ঈশা আপত্তি জানিয়ে শ্বেতা ও শুভ্রের উদ্দেশ্যে বলল, দরকার নেই এখানে বসে আড্ডা দেওয়ার, চল আমরা 3 জন মিলে ছাদে যাই, ওখানে গিয়ে আড্ডা দিব, সেই সাথে সকালে তাজা হাওয়া খেতে বেশ ভালো লাগবে। বলে শ্বেতা ও শুভ্রাকে নিয়ে দ্রুত ছাদে চলে গেল ঈশা। পিছনে তাকিয়ে এক পলক দেখে নিল অবাক হয়ে থাকা রাতকে। তারা চলে যেতে রাত বাঁকা হেসে অদ্ভুত কণ্ঠে বলল, হোয়াট ইজ চেঞ্জ গার্ল, শি ইজ। রাতের সাথে সেদিনের সেই সাক্ষাৎ এবং তার ওই রকম সৌন্দর্যপূর্ণ ব্যবহার দেখে ঈশা এক প্রকার মুগ্ধ হয়ে গিয়েছিল তার প্রতি। তার মনের মাঝে রাতের প্রতি আলাদা এক ফিলিংস কাজ করতে শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যে ঈশার ফিলিংস একেবারে বদলে যায়। সে রাতকে একজন ভদ্র এবং সৌজন্যপূর্ণ পুরুষ ভেবেছিল, অথচ সেই রাত আসলে হাড়ে হাড়ে দুষ্ট এবং বজ্জাতের হাড্ডি। সেই দিনের ঘটনার পর থেকে শ্বেতা ও শুভ্রার সাথে দেখা করতে তাদের বাড়িতে আসলেই রাতের মুখোমুখি হয়ে যেত ঈশা। তখনই প্রথম দিনের ঘটনা প্রতিশোধ নিতে রাত তাকে টিটকারি করতে ছাড়ত না। এরপর থেকে রাতের প্রতি তার এক আকাশ পরিমাণ অস্বস্তি ও বিরক্তি এসে জমা হয়। রাতকে দেখলেই তার এড়িয়ে যেতে চেষ্টা করে সে, কিন্তু রাত বারবার তাকে সেই ঘটনার জন্য পাশানি দেয়। লজ্জার কারণে নিজের 2 বেস্ট ফ্রেন্ড শ্বেতা আর শুভ্রার কাছেও এই ঘটনা বলতে পারেনি ঈশা। তবে সময় আর সুযোগ পেলে বেটাকে আচ্ছা মতো শিক্ষা দেবে বলে ঠিক করে নেয় সে। সাথে দাঁড়িয়ে কফি খেতে খেতে এইসব কথাই ভাবছিল ঈশা। তবে ঈশার আজও মনে আছে হৃদয়ের কথাও সেই দিনের দেখা সেই রাত এবং তার প্রতি মনে সৃষ্টি হওয়া অনুভূতিকে এখনো যত্ন করে রেখেছে সে। অ্যালার্ট, গল্পটা যেহেতু একদিক থেকে মাফিয়া রিলেটেড, তাই অনেক সময় ভায়োলেন্স, খুনাখুনি থাকবে, আবার প্রাপ্তমনস্ক রোমাঞ্চ থাকবে। সেদিক থেকে যখন এই পর্বগুলো আসবে তখন প্রাপ্তমনস্ক অ্যালার্ট দিয়ে দিব। আজকের পর্ব এমন কিছু থাকবে, মাফিয়া রিলেটেড এমন অনেক কিছু থাকবে যেগুলোতে অনেকটা কাল্পনিক এবং অনেকটা বাস্তবিক অর্থে রয়েছে। নাও হ্যাপি রিডিং। মেয়েদের প্রপোজ করা খুব শখ হয়েছে তাই না? হকি স্টিকটা ডানকারির ওপর রেখে রাফিদের দিকে গম্ভীর ও তীক্ষ্ণ দৃশ্যে তাকে কথাটা বলল এরিস। অপরদিকে চোখ গোল গোল, চশমা পরা, ফয়া ভরা চেহারার রাফিদ ভয়ে কয়েকটা শুকনো ঢোক গেল। বর্তমানে এরিস এবং তার সঙ্গপঙ্গরে রাফিদকে ক্যাম্পাস থেকে কিছুটা দূরে একটা খোলা মাঠে নিয়ে এসেছে। রাদীপ আমতা আমতা করে বলল, মানে কি বলছেন ভাইয়া, বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই পারছিস না বুঝতে? বলে গর্জে উঠে হকি স্টিক দিয়ে রাফিদের হাঁটু কয়েকটা বাড়ি মারলো এরিস। ছেলেটা ব্যথায় কুকড়িয়ে উঠে হাঁটু ধরে বসে পড়ল। এরিস রাগে গজগজ করতে করতেই বলল, এই উঠে দাঁড়া বলছি। রাফিদ কাঁদো কাঁদো স্বরেই বলল, আমায় প্লিজ মাফ করে দেন ভাই, আমার অপরাধটা কি আমি যাই না, তবে যাই করে থাকি না কেন তার জন্য মাফ চাইছি। এরিস রাফিদের দিকে কিছুটা ঝুঁকে ফিস ফিস কণ্ঠেই বলতে লাগলো, কার কলিজার দিকে নজর দিয়েছিলি তুই?
কাকে ভালোবাসার কথা বলে প্রপোজ করতে চেয়েছিলি? রাপিদের কয়েক মুহূর্তের মাঝে সে তার মুখখানি মনে পড়ল। ঘটনা বুঝতে তার বেশি সময় লাগলো না। সে এরিসের পায়ে ধরে মিনতি করেই বলতে লাগলো, আমি আর ওই মেয়ের দিকে তাকাবো না ভাইয়া। শুধু ওই মেয়ে কেন, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। এবারের মতো প্লিজ আমাকে মাফ করে দিন। এরিস হাঁটু গেড়ে বসে রাপিদের চেয়ার শক্ত করে ধরে রাগান্বিত স্বরেই বলল, ওই মেয়ে বলছিস কোন সাহসে? ম্যাডাম বলবি, বুঝেছিস? ছেলেটি ভয়তো মুখে মাথায় দাঁড়িয়ে হ্যাঁ বোধক জানালো। তবু এরিসের রাগ যেন কমল না। রাপিদকে পুনরায় হকি স্টিক দিয়ে আঘাত করতে যাবে তখনই অতি পরিচিত কারো কণ্ঠস্বর শুনে থমকে গেল সে। কোথা থেকে যেন সে তার দ্রুত দৌড়ে এসে এরিসের উদ্দেশ্যেই বলতে লাগলো, ওকে আর মারবেন না প্লিজ, বেচারা না বুঝে সব কিছু করে ফেলেছে। মুহূর্তে এরিসের রাগটা থপ করে আরো কয়েক গুণ জ্বলে উঠল। পিছনে ঘুরে শ্বেতার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে ভয়ে চুপসে গেল। শ্বেতা ভয়ে ঢোক গিলেই বলতে নিল, না মানে আমি বলতে চাইছিলাম। এরিস হকি স্টিক ছুঁড়ে ফেলে শ্বেতার কাছে তড়িৎ বেগে ছুটে এসে তার ডান হাতটা মুচড়ে পিছনে ধরল। শ্বেতার ব্যথায় কুকড়ে উঠল। এরিস দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠেই বলতে লাগলো, এই ছেলের জন্য তোমার হঠাৎ এত দরদ উতলে উঠলো কেন শ্বেতা মুবাসসিরা? কিসের এত টান ওর প্রতি তোমার? তুমি কি ওর প্রতি গলে গেছো? জবাব দাও। শেষের বাক্যটি এরিস প্রচণ্ড জোরে ধমকেই বলে উঠল। শ্বেতা সহ পিছনে উপস্থিত সবাই কেঁপে উঠল। এরিস পিছনে ঘুরে তার সঙ্গীদের রাফিদকে নিয়ে চলে যেতে ইশারা করলো। তারা সঙ্গে সঙ্গে এরিসের আদেশ পালন করলো। ওইদিকে সবাই চলে যেতেই এরিস শ্বেতার হাতে বাঁধনটা আরো শক্ত করলো। বাম হাতটাও এভাবেই মুচড়ে ধরল। ক্রোধ স্বরেই বলতে লাগলো, কি হলো, কথা বলছো না কেন? যন্ত্রণায় শ্বেতার দু চোখে পানি এসে গেছে। তবু সে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে ভেজা কণ্ঠেই বলতে লাগলো, বিশ্বাস করুন আপনি যা ভাবছেন এমন কিছুই নয়। আমি ওই ছেলেটার প্রতি কোনো ধরনের টান অনুভব করি না। আমি তো শুধু তাকে আপনার হাত থেকে বাঁচানোর জন্য। শ্বেতার কথা সম্পূর্ণ করতে না দিয়ে এরিস আরো শক্ত করে তার হাত দুটি চেপে ধরল। শ্বেতার ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। এরিস ফের একই কণ্ঠেই বলতে লাগলো, কেন তুমি ওকে আমার কাছ থেকে বাঁচাতে যাবে? কেন ওর জন্য তোমার চোখে কাতরতা থাকবে? তোমার চোখে কাতরতা থাকবে শুধু আমার জন্য। জাস্ট ফর এরিস আর খান, নট ফর এনিওয়ান অলসো, ইউ আন্ডারস্ট্যান্ড? শ্বেতা বহু কষ্টে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরিস ছটকা মেরে শ্বেতার হাত দুটি ছেড়ে দিল। শ্বেতা করুণ চোখে নিজের লাল হয়ে যাওয়া হাত দুটি দেখতে লাগলো। এরিস সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নির্বিকার ভঙ্গিতে সিগারেট টানতে লাগলো। তারপর হঠাৎ শ্বেতার উদ্দেশ্যেই বলতে লাগলো, এই পর্যন্ত কতজন ছেলে তোমাকে প্রপোজ করেছে? শ্বেতা ভয়ে চমকে উঠে এরিসের পানে তাকালো। এরিস ভুরু জোড়া কুঁচকে ফেললো। জিজ্ঞাসা করলো, কথা বলছো না কেন? শ্বেতা আমতা আমতা করেই উত্তর দিল। হিসাব রাখিনি। এরিস শ্বেতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দুর্বোধ্য হাসলো। শ্বেতা ভয়ে জমে গেল। এই লোক তাকে না আবার কি উল্টো পাল্টে শাস্তি দেয়। এরিস শ্বেতার কোমর দু হাতে চেপে ধরে একদম নিজের মুখের সামনাসামনি নিয়ে এসে তপ্ত স্বরেই বলতে লাগলো, তাহলে তো অনেক ছেলেই প্রপোজ করেছে। আমার অ্যাডিকশনকে এর জন্য দোষ কাকে দেওয়া যায়? ওই ছেলেগুলোকে না তোমাকে? এসে লাল হয়ে যাওয়া ভয়ঙ্কর ক্রোধ চোখ জোড়ার দিকে তাকিয়ে ক্যাপে উঠল শ্বেতা। কয়েকটা শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। সে খেয়াল করলো তার শরীরটা অনবরত কাঁপছে। এরই সেটা বুঝতে পেরেও পাত্তা দিল না। শ্বেতা কাঁদো কাঁদো কণ্ঠেই বলল, দেখুন ভাইয়া। এরই ছাজালো কণ্ঠেই বলে উঠল, উফ, স্টপ সেইং দিস ননসেন্স ওয়ার্ড ভাইয়া। আই এম নট ইউর ভাইয়া, ওকে? সেটা বুঝতে পেরেছে। এমন ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর আবার বলতে লাগলো, অনেক ছেলে আমাকে প্রপোজ করলেও আমি কখনো কাউকে পাত্তা দেইনি। ইভেন এখনো কাউকে পাত্তা দেই না। ছেলেদের থেকে শত হাত দূরে থাকি আমি। এসব প্রেম পীড়িত আমার একদম ভালো লাগে না। এরিসকে তখনও নির্বিকার জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে তার শরীর ভয়ে জমে যাচ্ছে। মনে মনে এরিসের কাছ থেকে কঠোর কোনো শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছে। তখনই এরিসের রুক্ষ কণ্ঠস্বর কানে ভেসে আসে তার, আগে যারা তোমার দিকে চোখ তুলে তাকিয়েছে তাদের কাউকে যদি এখন আমি পাই, আমি শোয়ার জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আই শিওর, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো।
আর এখন থেকে যদি কাউকে কখনো দেখি তোমাকে প্রপোজ করতে, তাহলে তার আজীবন দুর্দশার গ্যারান্টি তোমাকে দিয়ে দিচ্ছি আমি। আর তোমাকে যদি ভুলবশত কারোর দিকে সামান্যতম ইন্টারেস্ট দেখাতে দেখেছি, আমার ভয়ঙ্কর সত্তার বহিঃপ্রকাশ আজকের মতো আবারও নিজ চোখে দেখবে তুমি। সেটা হবে এর চেয়েও ভয়ঙ্কর। এরিসের একের পর এক হুমকি ধমকি শুনে শ্বেতা গলা যেন শুকে কাঠ হয়ে গেল। গলা ভেজানোর মতো সামান্যতম তরল পর্যন্ত গলার অবশিষ্ট নেই। হঠাৎ নিজের দুই হাতে কারো হাতের মৃদু স্পর্শ টের পেতে চমকে তাকালো শ্বেতা। দেখতেই পেল এরিস খুব মনোযোগের সাথে অতি যত্ন সহকারে তার লাল হয়ে যাওয়া হাত দুটি নিজের হাতে হাত বুলিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ তার দুই হাতে আলতোভাবে নিজের ঠোঁট শুইয়ে দিল। শ্বেতার সমস্ত শরীর এক প্রকার ঝাঁকি দিয়ে উঠল। অবাধ্য হৃদয় স্পন্দন তীব্র গতিতে স্পন্দিত হতে লাগলো। অনেকক্ষণ সময় অবহিত হওয়ার পর শ্বেতা মৃদু নড়েচড়ে বলল, প্লিজ ছাড়ুন আমায়। কেউ আমাদেরকে এভাবে এই অবস্থায় দেখতে পেলে বাজে ভাববে। এরিস ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল। ভাবুক, তাতে আমার কি? শ্বেতা কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আপনার কি মানে? আপনি তো সম্পর্কে বৈধভাবে আমার কিছু হন না। আর তাছাড়া কলঙ্ক লাগলে আমার উপরেই লাগবে। আপনি তো পুরুষ মানুষ, তার উপর বড়লোক ঘরের ছেলে। আপনাকে কেউ কিচ্ছু বলার সাহসই পাবে না। শ্বেতার কথাগুলি শুনে এরিস তার দিকে ঈগল দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্বেতা যখন বুঝতে পারল সে এত বড় বড় কথা বলে ফেলেছে, তখন দৃষ্টি নামিয়ে নিয়ে ঢোক গিলতে লাগলো। এরিস নির্লিপ্ত স্বরেই বলল, তার মানে তুমি বলতে চাইছো আমি অন্য ছেলেদের মতো তোমার কাছে পরপুরুষ? শ্বেতা নিচু স্বরেই বলল। তা নয়তো কি? এরিস এক দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে থেকে কি যেন ভাবলো। তারপর হঠাৎ তাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। এতক্ষণ পর ছাড়া পেতে শ্বেতা ভালোভাবে নিঃশ্বাস নিল। দমটা তার আরেকটু হলে আটকে আসলো। হঠাৎ এরিসের একটা কথা কানে আসতেই থমকে গেল শ্বেতা। যেদিন বৈধভাবে তোমাকে সম্পূর্ণ আমার করে নিব, তখন দেখব আমার থেকে পালিয়ে কোথায় যাও তুমি। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এই এরিস শাহরার খানকে সহ্য করতে হবে তোমার। আধো আলো আধো অন্ধকারে বিশাল বড় রুমটিতে ডেস্কে চেয়ারে হেলান দিয়ে পিস্তল হাতে বসে রয়েছে নাহিয়ান খান। তার সামনে দাঁড়ানো দুজন প্রাপ্তবয়স্ক যুবক, মতির মতো দাঁড়ানো। কোনো একটা কাজের জন্য নাহিয়ান খানের জবাবদিহি করছে তারা। চেহারায় মৃদু আতঙ্কে ছাপও বিরাজ করছে। অপরদিকে নাহিয়ান খানকে বেশ বিরক্ত দেখাচ্ছে যে রোয়েদের কথাবার্তায় কিংবা কাজে তিনি মোটেও সন্তুষ্ট নন। এক সময় ছেলে দুটো কিছু বুঝে ওঠার আগে নিমিষের মধ্যে তাদেরকে গান পয়েন্ট নিয়ে বুক ঝাঁঝালো করে দিলেন নাহিয়ান খান। কিছুটা রক্ত ছলকে এলো নাহিয়ান খানের চেহারায়, কিন্তু তাতে তার বিশেষ কোনো ভ্রুক্ষেপ হলো না। ছেলে দুটার নিথর দেহ সাদা ফ্লোরে পড়ে গেল। লাল তরল ভেসে গেল সমস্ত ফ্লোরে। এমন সময় সেখানে প্রবেশ করলো এরিস। সুইচ টিপে আধো অন্ধকার রুমটিকে সম্পূর্ণ আলোকিত করে নিল সে। তরতাজা দুটো যুবকের রক্তাক্ত মৃতদেহে দেখেও তার বিশেষ কোনো হেলদোল হলো না, যেন সেসব বহু দিন ধরে সে দেখে অভ্যস্ত। তবে এখনো পর্যন্ত নিজেকে সেসবের মাঝে জড়ায়নি সে। ছেলেকে দেখে কিছুটা আশোয়া হয়ে বসে থাকা নাহিয়ান খান সোজা হয়ে বসলেন। হাসি মুখে ছেলেকে সম্বোধন করলেন। ওয়েলকাম মাই সান, বহুদিন পরে তোমাকে এখানে দেখলাম। তারপর নিজের সামনে চেয়ারটি দেখে এরিসকে বসতে বলেন। এরিস বিনা ব্যাখ্যে গম্ভীর মুখে বসলেন সেখানে। তারপর কিছুটা বিরক্ত ভাব নিয়ে নাহিয়ান খানের উদ্দেশ্যে বলল, আমার এখানে ডেকেছেন কেন? কোনো প্রয়োজন ছিল? আহা মাই সান, তুমি আমার একমাত্র ছেলে। শুধু প্রয়োজন হলেই তোমাকে ডাকা যাবে, আর না হলে ডাকা যাবে না, এমন কোনো নিয়ম আছে নাকি? হাসল কোথায় আসুন মিস্টার খান। নাহিয়ান খানকে এরিস বাবা বলা ছেড়ে দিয়েছে বহু বছর আগেই। সেটা ঘৃণা নাকি বিতৃষ্ণা থেকে এরিস নিজেও জানে না। নাহিয়ান খানের অবশ্য সেই সব নিয়ে কোনো ভ্রুক্ষেপে নেই। নাহিয়ান খান রসিয়ে বললেন, দেখো মাইসান, আমার বয়স হচ্ছে, একা হাতে আর এত বিশাল সাম্রাজ্য সামলাতে পারছি না। আমার লোকবলের কোনো অভাব নেই, কিন্তু নিজের কারোর কাছে দায়িত্ব অপূর্ণ না করতে পারলে শান্তি পাওয়া যায় না। তাই আমি চাই আমার সমস্ত বিজনেস আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব তুমি নাও। রাজনীতি না করলেও চলবে, এত পেশার একসাথে
তোমার মাথায় দিতে চাই না আমি। এরিস বুঝতে পারলো তার বাবা তাকে পুরোপুরি জানোয়ার বানানোর প্রক্রিয়া শুরু করতে চাইছে। বাংলাদেশ থেকে শুরু করে ইটালি পর্যন্ত বহু বছরের সাধনায় সে বিস্তরিত মাফিয়া সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন, যার গুরুভাব তিনি অপরিণ করতে চাইছেন এরিসের উপর। বাংলাদেশে সমগ্র আন্ডারওয়ার্ল্ড যেমন তার নিয়ন্ত্রণে, তেমনি ইটালির মাফিয়াদের সাথেও রয়েছে তার অন্তত ভালো যোগসূত্রতা। শুধু তাই নয়, ইটালির কলম্বিয়া শহরে নামকরা এক অন্যতম শক্তিশালী মাফিয়া গ্যাং অ্যান্ড্রংঘেটা তারপরও প্রতিষ্ঠিত মাফিয়া সাম্রাজ্য। অথচ এরিসের মাঝে এটা নিয়ে কোনো হেলদোলে দেখা গেল না। ছোট থেকেই তার মনটাকে এক প্রকার পাথরে রূপান্তরিত করেছে স্বয়ং নাহিয়ান খান। দিনের পর দিন তাকে সিডিউস এবং ম্যানিপুলেট করে এসব অস্বাভাবিক আর অন্যায় কর্মকাণ্ডগুলোতে স্বাভাবিক করে তুলছেন তার কাছে। সেজন্য এসব বিষয়ে তার অন্যায় অবৈধ মনে হয় না এরিসের কাছে। এরিস নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, তা কবে আমাকে সম্পূর্ণরূপে জানোয়ার বানানোর গুরুদায়িত্ব অর্পণ করবেন? এরিসের কথা শুনে নাহিয়ান খান শব্দ করে হেসে উঠলেন। জানোয়ার শব্দটা অন্য সবার কাছে গালি মনে হলো, তার কাছে যেন প্রশংসাই বাণী। তাই সেটাকে দারুণভাবে উপভোগ করেন তিনি। হাসতে হাসতে তিনি বললেন, এই তো আর মাত্র কয়েকটা মাসের মধ্যেই, এর মধ্যে তোমার মাস্টার্সও কমপ্লিট হয়ে যাবে। আর নাহিয়ান খানকে বাকি কথা বলার সুযোগ না দিয়ে এরিস হঠাৎ ব্যস্ত কণ্ঠেই বলে উঠল, আপনার সব শর্ত আমি মেনে নিতে রাজি আছি মিস্টার খান, তবে আপনাকেও আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? সেটা সময় হলেই বলবো, কিন্তু আমার শর্ত পূরণে আপনি অপারগ হলে আমি কিন্তু সব ধ্বংস করে দেব। অন্ধকার জগতে নৃশংস এক বিভীষিকাময় মৃত্যুফুরির মধ্যে হাজারো রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশের ছড়াছড়ি। অপরিমেয় রক্ত আর সেসবের বিভৎস দুর্গন্ধের দম আটকে আসার উপক্রম। দূর থেকে ভেসে আছে অসংখ্য নেগ্রের গা কাপড় হাউলিং। রক্ত হিম করার মতো অন্ধকারে তৈরি আছে সমস্ত কিছু। অথচ এসব কিছুতে সম্পূর্ণ অবজ্ঞা করে রাজকীয় এক সিংহাসনে পায়ের উপর পা তুলে অন্তত দাম্ভিক ভঙ্গিতে বসে রয়েছে অতি সুদর্শন এক যুবক। অথচ প্রচণ্ড পাষাণ তার চেহারা, অবিভক্ত অপরিসীমা কঠোরতার অভিভঙ্গি। রক্ত লাল চোখ দুটোতে নেই সামান্যতম কোনো আবেগ। কলুষিত হৃদয়টাতে নেই নিম্নতম দয়ামায়া সেটা ফোটাও। তখনই নুপুরের নিঙ্করে মৃদু ঝঙ্কার তুলে সেই ভয়ঙ্কর সুদর্শন যুবকের দিকে এগিয়ে আসছে ছিপছিপেনি নগরের এক লাস্যময়ী তরুণী। ফিনফিনে পাতলা স্কল ব্লু কালারের একটা লং গাউন পরা, চুলগুলো উস্কো খুস্কো, চেহারা বিধ্বস্ত। করুণ দৃষ্টিজোড়া সেই পাশের মানবীর দিকে তাক করে মৃদু পায়ে এগিয়ে চলল সে। সেই তরুণীকে দেখে কঠোর যুবকের অভিব্যক্ত আচমকা কিছুটা নরম হয়ে এলো। আলগোছে উঠে দাঁড়িয়ে দ্রুত তরুণীটির কাছে দৌড়ে আসলো সে। কঠোর চোখ জোড়ে আবেগ মিশ্রিত করে তরুণীর রক্তলাল ছোলো ছোলো চোখ জোড়ার দিকে তাকিয়ে গাল জোড়া আলতো হাতে ধরল সে। তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরেও চাপটে যেন ছেড়ে দিলে সে চিরকালের মতো হারিয়ে যাবে। তরুণীটি ডুকরে কাঁদতে লাগলো, সেই সাথে যুবকটির চোখ থেকেও ঝরতে লাগলো অনর্গল অশ্রু। হঠাৎ তরুণীটি যুবকটিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আহত কণ্ঠে বলতে লাগলো, আপনি আমাকে হারিয়ে ফেলেছেন, চিরকালের মতো হারিয়ে ফেলেছেন। তরুণীর এহেনে কথায় যুবকটির হৃৎপিণ্ড লাফিয়ে উঠল যেন, কিন্তু মুহূর্তে চেয়ার শক্ত হয়ে এলো তার। হঠাৎই তার হাতের ইশারার উপর থেকে একটি স্বর্ণ খাঁচা এসে তরুণীকে আবদ্ধ করে নিল। তরুণী ছাড়া পাওয়ার জন্য প্রচণ্ড ছটফট করতে লাগলো, তবুও যুবকটির মায়া হলো না। খাঁচার বাহির থেকে তরুণীটিকে শক্ত করে জড়িয়ে ধরে সে দৃঢ় কণ্ঠেই বলতে লাগলো, তোমাকে আমি কোনোদিন হারিয়ে ফেলবো না, না কখনো হারিয়ে ফেলতে দেব। তুমি আমার ছিলে, আমার আছো, আর চিরকাল আমারই থাকবে, শুধু আমার। শ্বেতা,
বরে প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠল এরিস। এই মুহূর্তে নির্ভীক এরিসের শরীর বেয়ে ঘামের স্রোত বইছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারলো যেন এখন মধ্যরাত। আর কিছুক্ষণ আগে সে স্বপ্নটা দেখেছে। এটাকে দুঃস্বপ্ন বলবে কিনা এরিস বুঝতে পারলো না। বেড সাইডের টেবিল থেকে দুটো পানির গ্লাস নিয়ে মুহূর্তে শেষ করে ফেললো সে। নিজেকে ধাতস্থ করে এরিস বিড়বিড় করে বলতে লাগলো, তোমাকে আমি নিজের কাছ থেকে কোনোদিনে হারাতে দিব না শ্বেতা, কোনো পরিস্থিতিতেই না।